যে আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা সে উপস্থাপন করুক। ম্যাগজিন আছে, পিস্তল কোথায়, পিস্তল থাকলে গুলি কোথায়, তিনটা জিনিস তাকে সাবমিট করতে হবে। এবং জেলা প্রশাসক যেটা দেয়, তো জেলা প্রশাসকও সেটা তার অবস্থানটা ক্লিয়ার করবে যে তাকে কখন দিল। সে যখন উপদেষ্টার জায়গায় থেকে বলেছে 5 তারিখে যদি এটার মীমাংসা না হতো 6 তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম, এইটা বলার পরে তার উপদেষ্টা পদ কিভাবে থাকে আমি জানি না। কারণ সশস্ত্র অবস্থায় নামার জন্য যা যা দরকার, সে কি রাষ্ট্রের পুলিশ? তাহলে সে কিভাবে সে লাইসেন্সের মালিক? একজন সূর্যে খান উনি। এরা শুধু ফয়দাই নেয় নাই, এরা ঘটি বাটি লুটা কম্বল সব খেয়ে ফেলতেছে। তো এটাকে আপনি কিভাবে অভ্যুত্থান বলবো আমি জানি না। আমরা চাই যে যেমন 90 বেঁচে থাক, 24 বেঁচে থাক, তার জায়গায়, কিন্তু কোনোভাবেই সেটা 71-কে উপচে যাওয়া না। নতুন বাংলাদেশ বলতে কোনো শব্দ নাই, বাংলাদেশ মানে বাংলাদেশ। ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায়। উনি বলেছেন, সাফাই গিয়েছেন যে অস্ত্র ম্যাগাজিন তার এবং তার পরিবারের সুরক্ষার জন্য নাকি উনি রেখেছেন। তাহলে যখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি আইনের শাসন চাই, একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই, যখন আমরা পুলিশের উপর ভরসা রাখতে চাই, তখন যদি একজন উপদেষ্টার যদি ব্যাগে অস্ত্র রাখতে হয়, তাহলে আমার আপনার সাধারণ জনগণ আমরা কোথায় আছি? ওই ম্যাগাজিনের সূত্র ধরে বোঝা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অস্ত্র বহন করেন। তিনি বলছেন এটা লাইসেন্স করা অস্ত্র তার আছে, ভুলে ম্যাগাজিনটা ব্যাগের মধ্যে ছিল। এখন প্রশ্ন এসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন? তার বয়স কত? আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢুকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তো আপনি বুঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছে। তো লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? হ্যাঁ, আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। উপদেষ্টা আসিফ মাহমুদের আজকের ফেসবুক পোস্টটি কেবল সাংবাদিকতার ভূমিকা সম্পর্কে তার অজ্ঞতায় প্রকাশ করে না, বরং এটি একটি বিপজ্জনক কৃতিত্ববাদী প্রবণতার ইঙ্গিত দেয়, যা শেখ হাসিনার শাসনের দায়মুক্তির সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। ফেসবুকে একটি পোস্ট করেছেন জুলকারনাইন শায়ের। তিনি লেখেন, তার ভাষা হুমকিসূচক, সন্দেহপ্রবণ এবং গভীরভাবে গণতন্ত্র বিরোধী। সিসিটিভি ফুটেজ প্রকাশকে সন্ত্রাসবাদ বা গুপ্তচর বৃত্তির সঙ্গে এক কাতারে ফেলে তিনি দেখিয়েছেন যে তিনি গণতন্ত্রের মূল্যবোধ সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ, নতুবা তিনি ইচ্ছাকৃতভাবে সাংবাদিকতার স্বাধীনতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে চান। বিশ্বজুড়ে হুইসেল ব্লোয়ার, সচেতন নাগরিক ও অভ্যন্তরীণ সূত্রগুলো সাংবাদিকদের কাছে দলিল, ভিডিও ও অডিও ফাঁস করে সরকারের দুর্নীতির প্রমাণ তুলে ধরেছে। এইসব তথ্যের মাধ্যমে ইতিহাস গড়া অনেক গুরুত্বপূর্ণ উন্মোচন ঘটেছে, যেমন পেন্টাগন পেপারস থেকে শুরু করে পানামা পেপারস পর্যন্ত। বাংলাদেশেও সত্যে বিশ্বাসী অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকদের কাছে দলিল, স্ক্রিনশট, অডিও, ভিডিও পাঠান। এসব দেশপ্রেমিক নাগরিকদের জাতীয় নিরাপত্তার হুমকি বা সন্ত্রাসীদের সহযোগী হিসেবে চিহ্নিত করা এক ঘৃণ্য ও স্বৈরতান্ত্রিক কৌশল, যার উদ্দেশ্য সাংবাদিকতা ও ভিন্নমত দমন করা। মন্ত্রী পদমর্যাদার আসিফ মাহমুদ দাবি করেছেন, বিমানবন্দরের ফাঁস হওয়া ফুটেজ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু প্রকৃত প্রশ্ন হলো, তিনি বিমানবন্দরে এমন কি করেছিলেন যা প্রকাশিত হওয়া নিয়ে এতটা আতঙ্কিত? যদি কোনো মন্ত্রী তার বাবা বা আত্মীয় স্বজন দুর্নীতিতে জড়ার অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন বা ক্ষমতার অপব্যবহার করেন, তবে কি তা রাষ্ট্রীয় নিরাপত্তার ছায়ায় লুকিয়ে থাকা উচিত? এটাই কি গণতন্ত্র নাকি রাজতন্ত্র? তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অভিযোগ নিছকভাবে ভণ্ডামি। আসল হুমকি সাধারণ মানুষের নিরাপত্তা নয়, বরং সেই সব মন্ত্রী ও তাদের আত্মীয় স্বজন যারা কমিশন, বাণিজ্য, ঘুষ এবং ব্যবসায়িক সুবিধাবাদে গভীরভাবে জড়িয়ে আছে।
তিনি যে নিরাপত্তা চাইছেন তা আসলে সাধারণ নাগরিকদের নয়, বরং রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠদের দায়মুক্তির দাবি। এর আগে ভয়াবহ হলো শেখ হাসিনার সরকারের যেসব মন্ত্রীদের ভাষা একসময় এই সরকার বিরোধিতা করত, এখন এই একই ভাষায় কথা বলছেন আসিফ মাহমুদ। তিনি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, এমনকি সন্ত্রাসবাদের মতো গুরুতর বিষয়কে ব্যবহার করেছেন সেন্সরশিপকে ন্যায্যতা দিতে ও তথ্যদাতাদের দমন করতে। এটা গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। আপনার যা ইচ্ছে আপনি তাই করে দেশটাকে অনিয়মের ক্ষেত্রে তৈরি করবেন, আর তা প্রকাশ করলে ষড়যন্ত্র খুঁজবেন। তার জন্য তো সহস্রাধিক মানুষ রক্ত দেয়নি। তার এই বক্তব্য মুক্ত স্বাধীনতার জন্য স্পষ্টভাবে হুমকিস্বরূপ। ফুটেজ ফাঁসকে যদি জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এরা পরিণত হবে কেবল আগের সরকারের একটি কার্বন কপি হিসেবে। যদি অনিয়মের তথ্য উন্মোচন করাকে অপরাধ বানানো হয়, তাহলে জবাবদিহিতার কি আর বাকি আছে? এই মানসিকতাকে বিনা দ্বিধায় নিন্দা করতে হবে। সাংবাদিকতা কোনো সন্ত্রাস নয়, দুর্নীতি উন্মোচন গুপ্তচর বৃত্তি নয়। সত্য উন্মোচনকারীদের রক্ষা না করে যদি এই সরকার তাদের দমন করতে চায়, তবে এই অন্তর্বর্তী সরকার কেবল নাম বদলানো পুরনো স্বৈরতান্ত্রিক হিসেবে ইতিহাসে স্থান পাবে, আরও বেশি অহংকার ও দায়মুক্তির ভয়াবহতা নিয়ে।